দলিল একজনের, রেকর্ড আরেকজনের হলে জমি কেনা উচিত কিনা, এটি হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়। আশা করছি পুরো সময় জুড়ে আপনারা এই ভিডিওটি দেখবেন। একটি জমি কেনার আগে যদি ক্রেতা জানতে পারে যে জমির দলিল সূত্রে মালিক একজন আর রেকর্ড সূত্রে মালিক আরেকজন, সেই ক্ষেত্রে ক্রেতার কি উচিত হবে উক্ত জমি ক্রয় করা? আজকের ভিডিও জুড়ে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। আসুন প্রথমেই জেনে নেই একটি জমির দুইটি ভিন্ন সূত্রে দুইজন বৈধ মালিক কিভাবে থাকে। একটি জমির একই সময়ে একাধিক মালিক থাকতে পারে যদি উক্ত জমির জাল দলিল থেকে থাকে। একটি জমি যদি একই বিক্রেতা কর্তৃক একাধিকবার বিক্রয় করা হয় তাহলে প্রথম যে দলিলটি সম্পাদিত এবং রেজিস্ট্রিকৃত হবে সেটি ব্যতীত বাকি সকল দলিল জাল দলিল হিসেবে চিহ্নিত হবে। তাহলে এখন প্রশ্ন, একটি জমির দুইজন বৈধ মালিক কিভাবে হয়ে থাকে? দলিল সূত্রে যেমন জমির মালিক হওয়া যায়, রেকর্ড সূত্রেও জমির মালিক হওয়া যায়। আমরা যে সিএস, আরএস, বিএস ইত্যাদি রেকর্ডের নাম শুনে থাকি, সেই সব রেকর্ডের মাধ্যমেও জমির মালিক হওয়া যায়। ভারতীয় উপমহাদেশে প্রথম রেকর্ড করা হয় সিএস রেকর্ড। তখন যাকে যে জমির দখলে পেয়েছে তাকে সেই জমির দখলদার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তখন জমির দখল সত্ত্বের উপর ভিত্তি করে রেকর্ড করায় সিংহভাগ মানুষ রেকর্ড সূত্রে বা খতিয়ান সূত্রে জমির মালিক হয়েছে। সিএস রেকর্ডের পর আসলো আরএস রেকর্ড, এরপর বিএস। পরবর্তী রেকর্ডগুলোর সময় জমির দখল সত্ত্বের পাশাপাশি দলিল দস্তাবেজও দেখেছেন সার্ভেয়াররা। তখন জমির মালিকদের নিজ নিজ নামে খতিয়ান বা কয়েকজনকে একটি খতিয়ানে জমির পরিমাণ হিস্সা উল্লেখ করে মালিক ঘোষণা করা হয়েছিল। এই রেকর্ডের ভিত্তিতেও একজন ব্যক্তি একটি জমির বৈধ মালিক হতেই পারেন। এবার প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি যদি একটি জমির দলিল সূত্রে এবং রেকর্ড সূত্রে মালিক হয় তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি একই জমির একজন মালিক দলিল সূত্রে হয় আর আরেকজন রেকর্ড সূত্রে মালিক হয় তাহলে জমির প্রকৃত মালিক কে? এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া গেলেও সেটা বিশাল জটিলতার তৈরি করবে এবং পরিস্থিতি ভেদে উত্তরটা ভুল হয়ে সম্পূর্ণ পাল্টেও যেতে পারে। তাই সিএস রেকর্ডের মতো খণ্ড খণ্ড করে ভেঙে ভেঙে এগিয়ে যাওয়াই ভালো, অন্ততপক্ষে বুঝতে সুবিধা হবে। জমির মালিকানা নির্ধারণ করতেই মূলত সরকার নিজ উদ্যোগে নিজ খরচে রেকর্ড করিয়ে থাকেন। সরকারিভাবে যেহেতু এই রেকর্ড কার্য হয়ে থাকে সেহেতু সরকারি হিসেবে জমির মালিক হচ্ছেন যার নামে জমিটি রেকর্ড করানো হয়েছে। এখন কোন রেকর্ড সূত্রে মালিক যদি তার মালিকানাধীন জমি অন্য কারো কাছে বিক্রি করতে হয় তখন তাকে সাব রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি করতে হয় যাতে বিক্রেতা ক্রেতার নিকট জমি হস্তান্তর করে এই বাবদ লিখিত দলিল সম্পাদন করছে এটা পরবর্তীতে অস্বীকার করতে না পারে। তারপর ক্রেতার দায়িত্ব হচ্ছে সরকারি খাতায় তথা ভূমি অফিসে যেহেতু পূর্বের মালিকের নাম এখনও অন্তর্ভুক্ত রয়েছে তার নাম বাতিল বা খারিজ করিয়ে নিজের নাম অন্তর্ভুক্ত করা, যাকে বলে নামজারি। এই যে প্রক্রিয়াটি, এটি নিয়ে সময়ের কোনো তামাদি নেই বলে অনেকেই জমি ক্রয় করার পরও জমি নামজারি করায় না তথা রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করে না তথা নিজ নাম খতিয়ানে প্রস্তুত করে না, বিধায় এই জটিলতাগুলো সৃষ্টি হচ্ছে হরহামেশায়। ধরুন করিম জমির বিক্রেতা, রহিম জমির ক্রেতা। করিম দলিল এবং রেকর্ড সূত্রে একটি জমির মালিক। করিম তার জমিটি বিক্রয় করার ইচ্ছা পোষণ করায় রহিম উক্ত জমি কিনতে আগ্রহ প্রকাশ করে। রহিম সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে করিমের কাছ থেকে দলিল রেজিস্ট্রির মাধ্যমে উক্ত জমির মালিকানা পেয়ে যায়। এরপর রহিমের আর কোনো খবর নেই, অর্থাৎ নামজারি খারিজ এগুলোর কোনোটি করেনি সে। এভাবে কয়েক বছর কেটে যাওয়ার পর রহিম যে কোনো প্রয়োজনে ওই জমিটি আবার বিক্রি করার ইচ্ছে পোষণ করলো। এমতো অবস্থায় আপনি ওই জমি ক্রয় করতে গেলেন
এবং জমির দলিল এবং রেকর্ডসমূহ তল্লাশি দিয়ে দেখলেন যে জমির মালিক তো দুজন, দলিল সূত্রে রহিম আর রেকর্ড সূত্রে করিম। এমতো অবস্থায় আপনি কি জমিটি ক্রয় করবেন? উত্তর, মোটেও না। দলিল সূত্রে রহিম আর রেকর্ড সূত্রে করিম, এমতো অবস্থায় যেহেতু রহিম ক্রয় করেছেন করিমের কাছ থেকে, সেহেতু আপনি রহিমকে বলুন আগে সে নিজের নামে জমিটি খারিজ নামজারি করিয়ে নিতে, তাহলে রহিম দলিল এবং রেকর্ড উভয় সূত্রেই মালিক হয়ে যাবেন। তখন আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই জমিটি ক্রয় করতে পারবেন, আর এটা নিয়ে আপনাকে কোনো আদালতের দ্বারস্থ হতে হবে না। সকলকে শুভেচ্ছা, সকলে ভালো থাকবেন।